হ্যালো এন্ড ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমি রঞ্জিত বর্মন। আজকে ডিসকাশন করবো, তোমরা থাম্বনেলে দেখিয়ে নিয়েছো, সেল মানে হচ্ছে কোষ। কোষ সম্পর্কে ডিসকাশন করবো। ভীষণ ইন্টারেস্টিং ক্লাস হবে। একটু ক্লাসটা বড় হতে পারে, তার কারণ হচ্ছে আমরা এই একটা ক্লাসের মাধ্যমে পুরো সেল সম্পর্কে যা যা ইনফরমেশন পরীক্ষায় আসে সবটা কভার করবো। ঠিক আছে? সেল থিওরি, তারপর হচ্ছে তোমার নিউক্লিয়াসের ভাগ, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোসোম, লাইসোসোম, গলগি বডি, মাইটোকন্ড্রিয়া, এভরিথিং। ঠিক আছে? তো প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে। সায়েন্স নিয়ে না প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে একটি তোমার একটা টেনশন থাকে যে সায়েন্সটা খুব একটা বেশি রপ্ত হয় না, যদিও বায়োলজিটা অনেকের ভালোই লাগে। কিন্তু বায়োলজির এই পার্টটা মানে হচ্ছে সেলের যে পার্টটা, এটা একটু কঠিন বলে মনে হয়। কিন্তু আমি ফুল ডায়াগ্রামের মাধ্যমে, পুরোপুরি ডায়াগ্রামের মাধ্যমে কনসেপ্ট বোঝানোর চেষ্টা করবো। যদি কনসেপ্টটা ভালো করে মাথায় ঢুকে যায়, ইনফরমেশন এমনি বুঝে যাবে। ঠিক আছে? তো যারা পুলিশের এক্সামের জন্য প্রিপারেশন করছো না, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ হেল্প করবে। ফার্স্ট থেকে শেষ অবধি তো অবশ্যই দেখবে, এবং হচ্ছে পুরো এই বায়োলজি ভিডিও সিরিজটাই দেখতে হবে তোমার। এটা হচ্ছে ফার্স্ট সিরিজ, ফার্স্ট সেট বা ফার্স্ট ভিডিও। এরপর হচ্ছে সেকেন্ড, থার্ড, এরকম করে করে আমরা পুরোপুরি বায়োলজিটা কভার করবো। তারপর ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, এভাবে করে করবো। সায়েন্স নিয়ে আর কোনো টেনশন যাতে না থাকে তোমাদের। পুলিশের এক্সামের কেন, যে কোনো এক্সামের জন্য কিন্তু এই ভিডিওটি তোমাদের কার্যকরী হবে। চলো আর বেশি কথা না বাড়িয়ে, তাহলে তোমরা ধৈর্য হারিয়ে ফেলবে, আমরা ডিসকাশনে যাই। দেখো প্রথমে এই দেখো, এটা হচ্ছে কোষের একটি চিত্র। ঠিক আছে? খুব সুন্দর একটি চিত্র রয়েছে কোষের। আহ একটা কালি নিয়ে নিই। ঠিক আছে, চলো। এটা হচ্ছে সেলের তোমার চিত্র। এটা হচ্ছে অ্যানিমাল সেল। এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অ্যানিমাল সেল। আর এটা হচ্ছে তোমার আমার পেছনে যেটা রয়েছে, এটা হচ্ছে প্লান্ট সেল। তো অ্যানিমাল সেল এন্ড প্লান্ট সেলের মধ্যে তারা শারীরবৃত্তীয় কাজ তো একই হয়, তো ছোট ছোট কিছু কিছু জায়গাতে একটুখানি পার্থক্য থাকে। ঠিক আছে? অ্যানিমাল সেল এন্ড প্লান্ট সেল, যেমন ভ্যাকিউল করতে তো ইয়েতে পার্থক্য থাকে, পার্থক্য থাকে। সেন্ট্রোজোম অ্যানিমাল থাকে, প্লান্টে থাকে না সেন্ট্রোজোম। তারপরে হচ্ছে তোমার প্লাস্টিড, আমাদের দরকারই নেই। প্লাস্টিক থাকলে তো আমরাই খাওয়া তৈরি করতে পারতাম, সালোক সংশ্লেষ করতে পারতাম। প্লান্টদের মধ্যে রয়েছে, ওরা পারে। তো চলো ডিসকাশন করি ফার্স্ট দিয়ে। সেল কে আবিষ্কার করেছে, সেল ডিসকভার করেছে যাকে বলা হয় ফাদার অফ সেল, মানে সাইটোলজি, তিনি হচ্ছেন রবার্ট হুক। ব্যক্তিটার নাম হচ্ছে রবার্ট হুক। সময়টা মনে রাখবে 1665। যারা ভাবছো রেলওয়ের এক্সাম দেবে না, সালগুলো মনে রাখতে হবে ভাই। সালগুলো প্রতিটা মানে শিফটে, বিশেষ করে গ্রুপ ডি লেভেল, গ্রুপ ডি যে এক্সাম গুলো হয়, সেখানে কিন্তু সাল আসে। তো রবার্ট হুক তিনি 1665 সালে সেল ডিসকভার করেছেন। ইনি যে সেলটা দেখেছিলেন, তখন কিন্তু উন্নত পরিমাণের তার কাছে উন্নত মানের মানে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছিল না। তো তার কাছে যা মাইক্রোস্কোপ ছিল সেটা দিয়ে তিনি ডেড সেল মানে হচ্ছে তোমার মৃত কোষ আবিষ্কার করেছিল। ঠিক আছে? একটি মৃত কোষ। মৃত কোষটা কোথায় পেয়েছিলেন তিনি? তিনি পেয়েছিলেন হচ্ছে যে ছোট ছোট শিশি থাকে, দেখবে হোমিওপ্যাথি দোকানে দেখলে শিশিগুলোর মাথাতে কাঠের ছোট ছোট কক থাকে, যেগুলো দিয়ে ওগুলোকে শিশুগুলোকে আটকানো থাকে, ওই কাঠের ককটা তিনি দেখেছিলেন। তো ওটা ডেড সেল ছিল, মৃত সেল আবিষ্কার করেছিলেন। তখন তিনি মাইক্রোস্কোপে দেখলেন, তখন এইরকম একটা স্ট্রাকচার দেখতে পেলেন। দেখো এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, কেমন হচ্ছে কালো ছোপ কালো ছোপ কালো ছোপ দেখতে পাচ্ছ, তো এরকম ডট 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 ডট। এটা অ্যাকচুয়ালি হচ্ছে দেখতে লাগছে হচ্ছে, বা তিনি যেটা দেখতে পেয়েছিলেন সেটা হচ্ছে মৌমাছির যে তোমার বাসা হয় না, যেরকম দেখতে লাগে হানিকম, সেই মৌমাছির হানিকম্বে মৌমাছির বাসার মতন দেখতে পেয়েছিলেন তিনি। ঠিক আছে? ওই রকম ভাবে খোপ 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 খোপ। আর ওই ধরনের খোপ দেখে তিনি নামকরণ করেছিলেন সেল। সেল মানে হচ্ছে কি, ওই যে যেরকম হচ্ছে তোমার আহ কয়েদিদের বন্ধ করে রাখে, ওগুলো তো জেলখানা, জেলখানাগুলোকে ইংরেজিতে কি বলে? সেল বলে। তো যে কক্ষগুলো দূর থেকে এরকম দেখলে হচ্ছে ছোট ছোট ঘর কক্ষ, সেই রকমই তিনি মৃত সেলগুলোকে এভাবে করে দেখেছিলেন। তো হানিকম্বের মতন দেখেছিলেন। ঠিক আছে? এরপরে এই চারটা ভালো করে বুঝবে। এই চারটার মধ্যে প্রত্যেকটা এ টু জেড মানে ক্রোনোলজি ওয়াইজ পরপর পরপর দেওয়া আছে। সবার প্রথমে 1665 সালে রবার্ট হুক আবিষ্কার করলেন, সেল আবিষ্কার করলেন। ঠিক আছে? আচ্ছা, বেশ ভালো কথা। তিনি একটা এক্সপ্লেন করলেন, তার একটি বই ছিল, বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। মনে রাখবে, রবার্ট হুকের বইটার নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। ওকে। দেন 1674 সালে আসছেন আরেকজন তোমার সায়েন্টিস্ট। সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে লিওয়েন হক। ঠিক আছে? লিওয়েন হক ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া ডিসকভার করেছিলেন। লিওয়েন হক আরো একটু উন্নত পরিমাণের ইয়ে দিয়ে তিনি কি বলে তোমার লেন্সের মাধ্যমে তিনি দেখতে পেয়েছিলেন, ইনি কিন্তু এবার ডেড সেল নয়, এবার লিভিং সেল মানে হচ্ছে জীবন্ত কোষ আবিষ্কার করেছিলেন একটা পন্ডের মধ্যে। ঠিক আছে? পন্ডের মধ্যে তিনি হচ্ছে তার ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা হয় একে। স্টার মার্ক, ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে? তিনি হচ্ছেন ফাদার অফ মাইক্রোবায়োলজি। তার কারণ হচ্ছে অণুবীক্ষণিক জীব ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন তিনি, লিওয়েন হক। আর তিনি হচ্ছে কিন্তু লিভিং সেল, দেখো লেখা আছে লিভিং সেল পন্ডের মধ্যে থেকে, মানে হচ্ছে তুমি জীবন্ত কোষ আবিষ্কার করেছিলেন। তো ইংরেজিতে দেওয়া আছে, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই, আমি বাংলা এক্সপ্লেন তো করেই দিচ্ছি। ঠিক আছে? আমি বললাম কনসেপ্ট আগে। ওকে। আচ্ছা, লিওয়েন হক বললেন যে জীবন্ত কোষের কথা। জীবন্ত কোষ, কোষের ভেতরে যদি দেখতে চায়, কে বললেন? রবার্ট ব্রাউন। ব্রাউন বললেন 1831, বেশ অনেক কয়েকশো বছর, 100-150 বছর ওয়েট করে তিনি বললেন যে ভেতরে আরেকটা বড় একটা স্ট্রাকচার আছে, যেটা তিনি নিউক্লিয়াস নাম দিলেন, রবার্ট ব্রাউন। ঠিক আছে? 1831। আবার কিছুদিন পরে বললেন নিউক্লিয়াসটা যেখানে রয়েছে তার আশেপাশে জেলি লাইক স্ট্রাকচার কিছু দেখতে পাচ্ছে, থকথকে অঞ্চল। সেটাকে 1839 সালে নাম দিচ্ছেন পার্কেনজি। নাম কি সায়েন্টিস্টার? সায়েন্টিস্টের নাম হচ্ছে পার্কেনজি। তিনি বলছেন এটা প্রোটোপ্লাজম। তাহলে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করবে প্রোটোপ্লাজম শব্দটা কে দিয়েছেন, তো হাইলাইটার নিয়ে একটা, হ্যাঁ। প্রোটোপ্লাজম
প্রোটোপ্লাজম নামটা দিয়েছেন হচ্ছে পার্কেনজি, মনে রাখবে, ইম্পর্টেন্ট, বারবার রিপিট করছে এই কারণে। চলো এইটুকুনি বোঝা হয়ে গেল। এরপরে চলে এসেছে সেল থিওরিতে। সেল থিওরি মানে হচ্ছে কোষ তত্ত্ব, বাংলা বলে কোষ তত্ত্ব। কোষ তত্ত্বের জনক দুজন, একজন হচ্ছে তোমার স্লাইডেন, স্লাইডেন আমি বললাম স্লাইডেন, আরেকজন হচ্ছে সোয়ান। তো একসাথে বলা হয় স্লাইডেন অ্যান্ড সোয়ান, দুজনে মিলে 1839 অ্যান্ড হচ্ছে 1839। একজন বোটানিস্ট, একজন হচ্ছে জুওলজির ইয়ে ছিলেন, ঠিক আছে, জুওলজিস্ট। তো দুজনে মিলে সেল তত্ত্ব দিলেন। সেল তত্ত্ব বা কোষ তত্ত্ব, কোষ তত্ত্বের মধ্যে তিনি বলছেন বেশ কিছু কথাবার্তা বলছেন, ইম্পর্টেন্ট কিছু কথাবার্তা বলছেন। তার মধ্যে প্রথম যে কথাটা তিনি বলেছিলেন যে মানব দেহের গঠনগত ও কার্যগত একক সেটা হচ্ছে সেল, সেটা হচ্ছে কোষ। ওকে, 1 নম্বর। 2 নম্বর তারা বলছেন যে কোষই হচ্ছে আহ ক্ষুদ্রতম অংশ। পুরো মানব দেহটা যেটা গঠিত হয়েছে, সেল একটার পর একটা, একটার পর একটা সেল বসে 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 হচ্ছে এই বড় বৃহত্তম একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে। যেমন হচ্ছে দেওয়াল গাঁথতে কি দেয়, ইট দরকার, একটার পর ইট 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 গেঁথে 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 পুরো একটা দেওয়াল তৈরি হয়, তারপর একটা বাড়ি তৈরি, বিল্ডিং তৈরি হয়। সেটা একই রকম ভাবে মানব দেহ মানে প্রাণী দেহ, উদ্ভিদ দেহ, যে পুরো যে বডিটা, কমপ্লিট বডি, এটা তৈরি হচ্ছে একটার পর একটা সেল গেঁথে 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 গেঁথে। তো সেটাই বলেছে পুরো বডির সবথেকে ক্ষুদ্রতম অংশ হচ্ছে সেল, ঠিক আছে। এটা তিনি বলেছিলেন। এবং পরবর্তী যে তোমার আসে প্রজন্ম, মানে কি বংশ বিস্তার, তো বংশ বিস্তারে কোষই হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো কোষই হচ্ছে সেই, তাহলে 3টে কথা তারা বলেছিলেন, ঠিক আছে। কিন্তু তারা এইটা এক্সপ্লেন করতে পারেননি যে এই যে সেল, এই সেলটা এলো কোত্থেকে প্রথমে, প্রথমত বলো এইটা এলো কোত্থেকে। এইটা বলেছিল পরবর্তী একজন সায়েন্টিস্ট, তার নাম হচ্ছে 1955 সালে বলেছিলেন, অনেক ওয়েট করতে বলে হয়েছিল, নাম হচ্ছে রুডলফ ভার্চু। তিনি স্লাইডেন অ্যান্ড সোয়ানের সাথে যে সেল থিওরির জনক যারা, তাদের সাথে আরেকটা কথা অ্যাড করে দেয়, এবং তাকে বলা হয় আধুনিক সেল তত্ত্বের জনক বা মডার্ন সেল থিওরির ফাদার। কে? নাম হচ্ছে রুডলফ ভার্চু। 1955 সাল, 1955-তে তিনি বলছেন যে এই যে সেলটা, এটা কোনো প্রি এক্সিস্ট মানে আগে কোনো একটা কিছু ছিল, সেল ছিল, সেই সেল থেকেই ডিভাইড হয়ে সেই সেল থেকেই পরবর্তী কোষগুলো এসেছে। তো প্রি এক্সিস্টিং এই যে মানে আগে কোন একটা পৃথিবীতে কোন একটা সেল ছিল, সেখান থেকেই এসছে, এই কথাটা তিনি যুক্ত করেছিলেন। তার নাম হচ্ছে রুডলফ ভার্চু, ঠিক আছে। আচ্ছা, এই যে যে কথাগুলো রুডলফ ভার্চু, তারপর স্লাইডেনস্টোন, যে যে সেল রিলেটেড বা কোষ সম্পর্কিত যে সমস্ত কথাবার্তাগুলো, তত্ত্বগুলো, এগুলো কিন্তু ফলো করে না। কে ফলো করে না? না ভাইরাস ফলো করে না। কেন? তার কারণ আমরা ছোটবেলায় পড়েছি, ভাইরাস হচ্ছে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে একটি অঙ্গাণু বলতে পারবো না, হ্যাঁ, খুবই ব্যাকটেরিয়ার থেকে খুব ছোট হয় তারা, খালি চোখে তো একদমই দেখা যায় না, ঠিক আছে। তো তারা কি, তারা জীবের মতন আচরণ করে, জ্বরের মতন আচরণ করে। কিরকম? যখন তারা বাইরে এরকম খোলা অবস্থায় থাকে, ঠিক আছে, তখন তারা পুরোপুরি জ্বরগ্রস্তের অবস্থা, জ্বরগ্রস্তের মতন ব্যবহার করে। যখনই তিনি কোনো পোষকের দেহে প্রবেশ করে, কোনো প্রাণীর দেহে, অন্য কোনো প্রাণীর দেহে, তখন তারা জীবন্ত হয়ে যায়। তখন তারা কি করতে পারে? তখন তারা হচ্ছে বংশ বিস্তার করে, এবং বংশ বিস্তার করে যে রোগ বা ডিজিজের জন্য দায়ী, সেটাকে আগিয়ে নিয়ে যায়, ঠিক আছে। এই জন্য ভাইরাস এই সেল থিওরি কিন্তু ফলো করে না, এই থিওরির মধ্যে ভাইরাস পড়ে না। ওকে, দেন আমরা পড়বো হচ্ছে 1900। আচ্ছা ঠিক আছে, চলো আহ, পরের স্লাইডে আমরা চলে যাই। পরের স্লাইডে আমরা দেখবো হচ্ছে সেলের কিছু স্ট্রাকচার। সেলের স্ট্রাকচার মানে এই ছবিটা দেখো ভালো করে, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো, সেলের মধ্যে বা কোষের ভিতরে বেশ কিছু অঙ্গাণু দেখা যায়, ছোট ছোট। তার কারণ, অঙ্গাণু দেখা যায়, হুম, সেলের মধ্যে বেশ কিছু ছোট ছোট অঙ্গাণু দেখা যায়। প্রথমত এই কোষটাকেই ছোট, এই কোষটাই হচ্ছে আণিবীক্ষণ, এটা হচ্ছে মাইক্রোস্কোপ দ্বারা দেখা যাবে না, ঠিক আছে। যখন হচ্ছে রবার্ট ব্রাউন বা মনে করো তোমার রবার্ট তোমার হুক বিশেষ করে যখন নাকি দেখেছিলেন, তোমার আউটার এটা দেখে ভেতরের অঙ্গাণুগুলো তো দেখেননি তিনি, ঠিক আছে। পরবর্তীতে যত উন্নত ধরনের ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, তো ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে সেলের ভেতরে থাকা অংশগুলো, ছোট্ট ছোট্ট যে অঙ্গাণুগুলো, ক্ষুদ্রতম, সেগুলো ডিসকভার করা গেছে। এবং তাদের যত দিন গেছে তত স্টাডির মাধ্যমে তাদের প্রত্যেকের একটা একটা এক একটা অঙ্গাণু কি কি কাজে পার্টিসিপেট করে, সেগুলো আমরা জানতে পেরেছি। যেমন সবার প্রথমে আসি আমরা সেলের আউটার পোর্শনটা, ঠিক আছে। কোষের আউটার পোর্শনটা কি দিয়ে তৈরি? একটা কভার মনে করো, ঠিক আছে। এই কভারটা হচ্ছে তোমার উদ্ভিদ কোষে থাকে, এটা হচ্ছে তোমার প্রাণী কোষ প্রাচীর বলা হয়, বাংলায় কি বলে এটাকে? কোষ প্রাচীর, কোষ প্রাচীর, ঠিক আছে। এটা উদ্ভিদে কিন্তু থাকে, প্রাণীতে থাকে না, উদ্ভিদে থাকে, প্রাণীতে থাকে না। কোষ প্রাচীর বা হচ্ছে তোমার সেল ওয়াল, সেল ওয়াল, ঠিক আছে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাতার ছবি। এই যে পাতায় দেখো কেমন স্ট্রাকচারের মতো হানিকম্বের মতো ছোট ছোট কক্ষ, এই যে কক্ষগুলো, এগুলো হচ্ছে এক একটা সেল। ভেতরে যে অংশগুলো, ওগুলো থাকে সেলের ভিতরে, অঙ্গাণুগুলো, মাইটোকন্ড্রিয়া ইত্যাদি। তো তাকে যে ঘিরে রয়েছে প্রাচীরের মতো নোংরা একটা কক্ষ বানিয়ে রেখেছে, ওই কক্ষটা যে তোমার ইটা দ্বারা তৈরি, দেওয়ালটা, ওই দেওয়ালটাকেই বলা হয় হচ্ছে তোমার কোষ প্রাচীর। তার মানে একটা সেল থেকে আরেকটা সেলকে আলাদা করে, ঠিক আছে। আর কোষ প্রাচীরের কাজ কি? নাম, প্রাচীর কি করে? বাইরের আঘাত থেকে রক্ষা করে, বাড়িকে প্রোটেক্ট করে, না, এক কথা হচ্ছে প্রোটেকশন দান করে। তো সেলকেও প্রোটেকশন দান করে হচ্ছে কোষ প্রাচীর। আর এটা কোষ প্রাচীর খুব কিন্তু দৃঢ় হয়, শক্ত হয়, ওকে। কিন্তু কোষ প্রাচীর হচ্ছে কিন্তু নন পারমিয়েবল, ঠিক আছে, পারমিশন দিয়ে দেয় প্রবেশ করার জন্য।
বাইরের যে সমস্ত, তাহলে মনে রাখবে এটা হচ্ছে দৃঢ়। তো এটা উদ্ভিদে থাকে, প্রাণীতে থাকে না। আর কেন উদ্ভিদে থাকে, তার কারণ উদ্ভিদের যে গঠনটা, সেই দৃঢ়তা, বাইরের যে ওয়েদার, প্রকৃতি, কঠোর প্রকৃতি থেকে তাদেরকে রক্ষা করবার জন্য একটা কঠিন একটা তোমার দরকার, একটা স্ট্রাকচার দেওয়ার দরকার। সেটাই হচ্ছে তোমার এই কোষ প্রাচীর করে থাকে। তার কারণ হচ্ছে কোষ প্রাচীরের ভেতরে যে সমস্ত অঙ্গাণুগুলো রয়েছে তাকে প্রোটেকশন দান করে হচ্ছে এই কোষ প্রাচীর। ওকে, তো কোষ প্রাচীরের তিনটে লেয়ার দ্বারা তৈরি, তিনখানা স্তর দ্বারা তৈরি। প্রোটেকশন কিভাবে করেছে, তিনটে কি কি? সবার প্রথমে বলবো হচ্ছে তোমার প্রাইমারি সেল ওয়াল, একদম ভিতরে যেটা থাকে, একদম ভিতরে যেটা থাকে দেখো গ্রিন কালার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। মাঝখানে যে সাদা সাদা অংশটা সেটা হচ্ছে মিডল ল্যামেলা। মিডল ল্যামেলা, সাদা সাদা অংশটা হচ্ছে তোমার মিডল ল্যামেলা। ওকে, মিডল ল্যামেলা। এবং একদম আউটার পোর্শনটা হচ্ছে তোমার সেকেন্ডারি। ওকে, সেকেন্ডারি সেলভার। ওকে, ভালো করে বুঝেছো? তো এটা হচ্ছে স্ট্রাকচার, ভালো করে বোঝার চেষ্টা করবে। এবার হচ্ছে তোমার এই স্ট্রাকচারটা ভালো করে দেখো। দেখো ওই সেল ওয়ালটাকে যদি এইভাবে করে আমরা কল্পনা করি, তাহলে কি হয়, জাস্ট সেল ওয়ালটাকে নিয়ে আসো তো আউটার যে পোর্শনটা এইটা, এই যে এই পোর্শনটা গ্রিন কালার, মিডল ল্যামেলা বলেছিলাম। তারপর হচ্ছে তোমার প্রাইমারি মাঝখানেটা, দেন হচ্ছে তোমার শুরু হয়ে যাচ্ছে হচ্ছে তোমার প্লাজমা বা সেল ওয়াল। আসছি পরের এটাতে, প্লাজমা বা হচ্ছে তোমার সেল, প্লাজমা মেমব্রেন বা হচ্ছে সেল মেমব্রেন, যেটাকে আমরা কোষ পর্দা বলি। ওকে, বুঝে যাবে সব আমি বলে দিচ্ছি। এবার হচ্ছে সেল ওয়াল কি কি দ্বারা তৈরি হয়? সেল ওয়াল তৈরি হয় পেকটিন, সেলুলোজ, দেন হচ্ছে হেমিসেলুলোজ। এই তিনটে জিনিস দিয়ে তোমার সেল ওয়াল বা হচ্ছে তোমার কোষ প্রাচীর তৈরি হয়। কোষ প্রাচীরের তিনটি উপাদান দ্বারা তৈরি, একটা হচ্ছে পেকটিন, দুই নম্বর হচ্ছে সেলুলোজ, তিন নম্বর হচ্ছে হেমিসেলুলোজ। ভালো করে দেখে রাখো, পেকটিন হচ্ছে যে দড়ি 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 তাস্তা এগুলো দেখা যাচ্ছে, ওগুলো হলুদ কালারে দেখা যাচ্ছে, ওগুলো হচ্ছে পেকটিন। আচ্ছা, যে সেলুলোজ, হ্যাঁ, যেমন হচ্ছে তোমার স্তরগুলোকে একটার সাথে একটা বাইন্ড করতে কাজে লাগে, ঠিক আছে, যাতে ছেড়ে না যায়। ওকে, তো এই হচ্ছে গল্প। ঠিক আছে, তারপরে যখন নাকি পুরো সেল ওয়াল বা সেলস এটা তোমার পর্দা প্রাচীরটা শেষ হলো, তারপরে যেই ওয়াল তোমার লেয়ারটা তৈরি হয়, যে তোমার আবরণটা, সেই আবরণটাকে বলা হয় হচ্ছে তোমার কোষ পর্দা বা প্লাজমা মেমব্রেন। ঠিক আছে, প্লাজমা মেমব্রেন অ্যানিমাল দেহে থাকে। যত প্রাণী রয়েছে, কোথায় থাকে না? উদ্ভিদে থাকে না, অনুপস্থিত থাকে। ঠিক আছে, এটা পড়বো। কিন্তু এই পাশে দেখো একটা ব্যাকটেরিয়াস দেওয়া আছে। ঠিক আছে, সেল দেওয়া আছে, ব্যাকটেরিয়াল সেল। এই যে ব্যাকটেরিয়াল সেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল সেল। হুম। আমার একটা, এই দেখো আরেকটা জিনিস এইটার মধ্যে রয়েছে, সেটা আমি তোমার প্লাজমোডেজমাটা বলার জন্য চেষ্টা করেছিলাম, তখন জাস্ট খেয়াল ছিল না। এই যে দেখো, প্লাজমোডেজমাটা হচ্ছে সেল ওয়ালের মাঝখানে একটা গ্যাপ থাকে, ছোট 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 গ্যাপ থাকে পুরো সেল ওয়ালটা ঘিরে আর কি। ঠিক আছে, কোষপ্রাচীর ঘিরে এই গ্যাপটা হচ্ছে ছোট্ট ছোট্ট গ্যাপ, যেটা হচ্ছে অন্য সেলের সাথে কানেক্ট করে। তুমি দেখো, এইটা একটা সেল, তো এটা একটা সেল। আর দুটো সেলকে কে আলাদা করেছে? এই সেলগুলোকে কে আলাদা, পাশাপাশি পাশাপাশি অনেকগুলো সেল রয়েছে। এই একটা সেল, এই একটা সেল, তাদের মধ্যে পুষ্টি দ্রব্য আদান প্রদান কিভাবে হবে? এক সেল থেকে আরেক সেলে কি করে যাবে? বলছে পুরোপুরি আটকানো যদি থাকে, তাই তাদের মাঝখানে ছোট ছোট গ্যাপ থাকে, যে একটা সেল থেকে আরেকটা সেলে যাতায়াত করা যায়। এইটাকেই বলা হয় প্লাজমোডেজমাটা। তাহলে পরীক্ষায় জিজ্ঞাসা যদি করে প্লাজমোডেজমাটা কোথায় পরিলক্ষিত হয়, বলবো সেল ওয়াল বা হচ্ছে কোষ প্রাচীরের মধ্যে দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট পয়েন্ট। তো কিছু শর্ট ইনফরমেশন বলি, যেমন হচ্ছে তোমার শৈবাল। শৈবালকে আমরা কি বলি? শৈবালকে আমরা বলতে পারি, দাঁড়াও। হুম, শৈবাল মানে হচ্ছে অ্যালগি। অ্যালগির যে সেল ওয়াল, অ্যালগির সেল ওয়াল হচ্ছে কি দ্বারা তৈরি? সেলুলোজ দ্বারা তৈরি। এই যে সেলুলোজ দ্বারা অ্যালগির, অ্যালগি মানে শৈবাল, নীলাভ সবুজ শৈবাল। ওকে, ছত্রাক মানে হচ্ছে ফাঙ্গাস। ঠিক আছে, ফাঙ্গাল। তো এই ফাঙ্গাল তৈরি হয় হচ্ছে, ফাঙ্গালের যে সেল ওয়াল সেটা হচ্ছে কাইটিন দ্বারা। ঠিক আছে, কাইটিন মানে হচ্ছে তোমার এই যেটা কাইটিন, কাইটিন দ্বারা তৈরি হয়। আর হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে পেপটিডোগ্লাইকেন। এগুলো কিন্তু শর্ট এক নম্বরের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, দেন আমরা চলে আসবো হচ্ছে কোষ পর্দাতে। কোষ পর্দা মানে হচ্ছে পরবর্তী সেল ওয়াল, তারপর হচ্ছে কোষ পর্দা। সেল ওয়াল কিন্তু অ্যানিমালে থাকে, তোমার সেল ওয়াল কিন্তু তোমার উদ্ভিদে থাকে। উদ্ভিদে তার মানে সেল ওয়াল, তারপরে হচ্ছে তোমার কোষ পর্দা বা হচ্ছে তোমার প্লাজমা মেমব্রেন। ওকে, কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি হয়? কোনো সেল ওয়াল থাকে না, আউটারে কোনো সেল ওয়াল থাকেই না। তাহলে যেটা হচ্ছে তোমার কোষকে প্রোটেক্ট করে অ্যানিমালের ক্ষেত্রে, সেটা হচ্ছে কিন্তু কোষ পর্দা। কোষ পর্দাই হচ্ছে বাইরের অংশ। ওকে, তার মানে কোষ পর্দাটাই হচ্ছে আবরণী, একমাত্র আবরণী, এইটার মতো দেখতে লাগছে। ঠিক আছে, আর কোষ পর্দা তৈরি হয় হচ্ছে তোমার লিপিড, লিপিড ও হচ্ছে প্রোটিন দ্বারা, প্রোটিন দ্বারা। ওকে, লিপিড অ্যান্ড প্রোটিন দ্বারা তৈরি হচ্ছে কোষ পর্দা, যেটা প্রাণীদের থাকে আর প্রাণীদের প্রোটেকশন দান করে এটা। তাহলে প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন হচ্ছে প্রোটেকশন দান করার জন্য প্রাণীদের যথেষ্ট পরিমাণে থাকে। ঠিক আছে,
তাহলে আমরা কোষ প্রাচীর এবং হচ্ছে কোষ পর্দা সম্পর্কে খুব ভালো মতন জেনে নিলাম। তার মানে দুটোই হচ্ছে কিন্তু আবরণ, ঠিক আছে, কোষের আবরণ। আবরণগুলো ক্রস করে যে অংশটা থাকে সেটা হচ্ছে তোমার হচ্ছে সাইটোপ্লাজম, থকথকে জেলির মতন অংশ। আর এই থকথকে জেলির মতো অংশটার মধ্যেই তোমার বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে। এর মধ্যেই ভাসতে থাকে হচ্ছে তোমার, এর মধ্যেই থাকে মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম এবং হচ্ছে তোমার নিউক্লিয়াস। সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে সেলের ভিতরে, সেটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। যত উন্নত পরিমাণের তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছে, তত আমরা আরো ভালো করে কোষের যে অঙ্গাণুগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছি, ঠিক আছে। তো এখন হচ্ছে ডিসকাশন করবো আমরা নিউক্লিয়াস সম্পর্কে। দেখো, নিউক্লিয়াস সম্পর্কে যেটা বলতে হয় সেটা হচ্ছে, এটা হচ্ছে কোষের মস্তিষ্ক বা হচ্ছে তোমার কন্ট্রোলিং টাওয়ার। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কোষের যাবতীয় যা কাজকর্ম সেটা নিয়ন্ত্রণই করে হচ্ছে নিউক্লিয়াস। সেই জন্য এটাকে কোষের মস্তিষ্ক বা হেড বলা হয়, হেড অফিস বলা হয়, বা হচ্ছে তোমার কন্ট্রোলিং টাওয়ার বলা হয়, ঠিক আছে। আচ্ছা, নিউক্লিয়াস যার সুগঠিত, যে অ্যানিমেলের সুগঠিত নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠন অনুযায়ী হচ্ছে প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার প্রোক্যারিওটিক সেল, আর একটা হচ্ছে তোমার ইউক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক কারা হয়? যারা হচ্ছে অনেক পুরনো, ঠিক আছে। পৃথিবীর শুরুর দিকে যখন নাকি প্রথম তোমার জীব গঠিত হচ্ছে, তখন এককোষী জীব গঠিত হয়েছিল। সেই এককোষী জীবগুলোর নিউক্লিয়াস অত বেশি সুগঠিত ছিল না। কি মিসিং ছিল? না নিউক্লিয়াসে পর্দা ছিল না। পর্দা মানে হচ্ছে কি, চারিদিকে যে এনভেলপ গুলো, মানে হচ্ছে তোমার আবরণ, ঢাকনা, যেমন হচ্ছে আমরা কি বললাম, মেমব্রেন বললাম, বা তোমার হচ্ছে তোমার সেল ওয়াল বললাম, এগুলো নিউক্লিয়াসের মধ্যে ছিল না, এবং নিউক্লিয়াসও ছিল না। আর বাকি যে সমস্ত অঙ্গাণুগুলো রয়েছে তাদের মধ্যে পর্দা ছিল না, এবং এদের নিউক্লিয়াসের গঠনটা হচ্ছে অনেক দুর্বল, ঠিক আছে। তো নিউক্লিয়াসের গঠন অনুযায়ী প্রাণিক সেলকে, কোষকে দুই ভাগে ভাগ করা যায়। মানে উদ্ভিদ জগতের পুরো কোষকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোক্যারিওটিক, যেগুলো হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শ্যাওলা, এরা আছে, ঠিক আছে। তার পরিবর্তে আস্তে আস্তে ধীরে 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 ডেভেলপ হয়েছে, যত সেল কোষগুলো উন্নত হয়েছে, সেই উন্নত কোষীয় প্রাণীগুলোর তাদের হচ্ছে পর্দা ঘেরা উন্নত পরিমাণে সেল সুগঠিত। তাদের প্রত্যেকটা অঙ্গাণু প্রোটেকশনের জন্য পর্দা এসছে, ঠিক আছে। রাইবোজোম আরো বেশি সুগঠিত হয়েছে, তখন সেই ধরনের সেলগুলোকে বা সেই ধরনের কোষীয় অঙ্গাণুগুলোকে, প্রাণীগুলোকে বলা হয় ইউক্যারিওটিক। তো যত আশেপাশে আমাদের উন্নত পরিমাণে আমরা উদ্ভিদ এবং প্রাণী দেখতে পারি, প্রত্যেক হচ্ছে ইউক্যারিওটিক। আর প্রোক্যারিওটিক কারা? যারা এক কোষিক, খালি চোখে দেখতে পারবো না। বোঝা গেল? এবার নিউক্লিয়াস হচ্ছে তোমার কিরকম হয়? নিউক্লিয়াসের চারটি অঙ্গ থাকে, চারখানা। কিরকম? সবার প্রথমে নিউক্লিয়াসের একটা পর্দা থাকে। এই যে পর্দা, নিউক্লিয়াসের ভেতরের যে অঙ্গগুলোকে রক্ষা করবে, তার জন্য চারিদিকে একটা বেড়া দিতে হবে। তো এই যে বেড়া বা আবরণটা, সেটা নিউক্লিয়াসের পর্দা। যেহেতু নিউক্লিয়াসের পর্দা, তাই নিউক্লিয় পর্দা। আমরা ইংরেজিতে বলবো নিউক্লিয়ার মেমব্রেন, বুঝতে গেল? তারপরে নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় পর্দাকে টপকে ভেতর যে বিশাল বড় একটা জায়গা দেখা যায়, ওই জায়গাটা তো খালি নয়, ওই জায়গাটা ভর্তি আছে কি দ্বারা? কিছু ইয়ে দ্বারা, তোমার কি বলে, থকথকে জেলি লাইক স্ট্রাকচার, তরল দ্বারা ঢাকা রয়েছে। ওই যে তরল অংশটা, যেহেতু নিউক্লিয়াসের ভিতরে তরল অংশ, যেহেতু প্লাজমাটা নিউক্লিয়াসে, তাই হচ্ছে প্লাজম। কি প্লাজম? না নিউক্লিয় প্লাজম। আর নিউক্লিয় প্লাজমের এই তরলটাকে বলা হচ্ছে ক্যারিও লিম্ফো। কি বলা হয়? আমি সরে যাচ্ছি। ক্যারিও লিম্ফো বলা হয়, ওকে। আচ্ছা, তো ক্যারিও লিম্ফো চারিদিকে ছড়িয়ে রয়েছে, নিউক্লিয় পর্দা ক্রস করে গেলে চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই যে তরলটা, তরলের একটা কোনায় ছোট্ট একটা বল লাইক স্ট্রাকচার থাকে, ওই বলটাকে বলা হচ্ছে তোমার নিউক্লিয় লাস। যেহেতু যে নিউক্লিয়াসের ভিতরে থাকে, তাই সেটাকে নিউক্লিয় লাস। আর নিউক্লিয় লাস থেকেই হচ্ছে তোমার ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম তারের মতন, তন্তুর মতন অংশ ছড়িয়ে রয়েছে চারিদিকে। এগুলোকে বলা হয় ক্রোমাটিন, এগুলোকে বলা হয় ক্রোমাটিন। ক্রোমাটিনই হচ্ছে তোমার ক্রোমোজোমে পরিণত হয় পরবর্তীকালে। মানে ক্রোমোজোম এর ভিতরে হচ্ছে তোমার ডিএনএ থাকে, আরএনএ থাকে, এগুলোর মধ্যে থাকে। তাহলে এক কথায়, ডিএনএ আরএনএ কোথায় পাওয়া যায়? ক্রোমোজোম। কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? জিন। কোথায় পাওয়া যায়? জিন থেকে আমাদের বৈশিষ্ট্য, যে কারো চোখের মণি কালো হয়, কারো চুল কোঁকড়ানো হয়, যে জিনগত বৈশিষ্ট্য, এগুলো কোথায় পাওয়া যায়? সেলের ভিতরে পাওয়া যায়, কিন্তু নিউক্লিয়াসের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার গুলো দেখি। প্রথমে হচ্ছে একটা আবরণ, ঠিক আছে। নিউক্লিয়াস এম হল আবরণ। আবরণের ভিতরে হচ্ছে তোমার একটা জেলির মতন অংশ, যে জেলিটা হচ্ছে তোমার নিউক্লিয় প্লাজম, মানে ক্যারিও লিম্ফো। ক্যারিও লিম্ফের ভিতরে একটা কোন একটা বলের মতন একটা অংশ দেখা যায়, সেটাকে বলা হয় নিউক্লিয় লাস। নিউক্লিয় লাস থেকে তন্তুর মতন ছোট 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 যে সমস্ত তোমার ছোট ছোট না, একদম অনেক বড় বড় তোমার তন্তুর মতন যে দীর্ঘ দীর্ঘ সূত্র দেখা যায়, সূত্র বা তোমার আহ তোমার এগুলোকে, তন্তুগুলোকে বলা হচ্ছে তোমার নিউক্লিয় জালিকা বা হচ্ছে তোমার ক্রোমাটিন, ঠিক আছে। আর সেল কে সেটা বলেছি, এবং হচ্ছে নিউক্লিয়াস কে আবিষ্কার করেছে সেটা বলেছি প্রিভিয়াসে। দেন আমরা করবো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মানে মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হচ্ছে কোষের পাশে এক ধরনের স্ট্রাকচার দেখা যায়, ছবিতে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গোল মতন রাউন্ড, এটা হচ্ছে তোমার সেল, মানে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের পাশে একটা স্ট্রাকচার রয়েছে। এই নিউক্লিয়াসের পাশের স্ট্রাকচারটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঠিক আছে। মানে হচ্ছে আর ছোট করে কি বলে এটাকে? ই অ্যান্ড আর, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ধরনের হয়। যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে রাইবোজোম থাকে, কি থাকে ভাই? রাইবোজোম। এই দেখো ডট 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 দেখতে পাচ্ছ ছবিটার মধ্যে? তার মানে এটা রাইবোজোম রয়েছে। তার মানে এটা মসৃণ নয়, অমসৃণ, মানে হচ্ছে রাফ। তাই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এক।
আর যদি রাফ হয় তার মানে রাইবোজোম রয়েছে, আর রাইবোজোম থাকা মানেই ওর কাজ হচ্ছে কি তৈরি করা, প্রোটিন তৈরি করা। তাহলে রাইবোজোম থাকা মানে হচ্ছে অমসৃণ, আর অমসৃণ গুলো রাফ হয়, রাফ গুলো হচ্ছে প্রোটিন তৈরি করতে পারে। 2 নম্বর হচ্ছে যাদের মধ্যে রাইবোজোম থাকে না, এই পাশের অংশটা মানে রাইবোজোম থাকে না তার মানে মসৃণ প্লেন হয়, তাই তারা রাইবোজোম অনুপস্থিত, সুতরাং প্রোটিন তৈরিতে অক্ষম। এরা কি তৈরি করে, এটা হচ্ছে প্রোটিন তৈরি করতে পারে না, এটা হচ্ছে লিপিড তৈরি করে, স্টেরয়েড তৈরি করে। ঠিক আছে, তো এগুলোকে তাহলে কি বললাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, একটা স্মুথ, একটা হচ্ছে রাফ। মসৃণ অমসৃণ। মসৃণ কেন, রাইবোজোম নেই। অমসৃণ কেন, রাইবোজোম আছে, আর রাইবোজোম আছে মানে প্রোটিন তৈরি করে। সেলের ভিতরে যত আর লেটার দিয়ে আসবে না, আর আর মানে হচ্ছে প্রোটিন তৈরি করতে পারবে, আর এনে প্রোটিন তৈরি করে, রাইবোজোম প্রোটিন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম প্রোটিন তৈরি করতে সক্ষম। এটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমটা ডট ডট এগুলো দেখতে পুতির মতন অংশগুলো গেলে এটাই হচ্ছে তোমার বড় স্ট্রাকচার, এটাতে দেখা যাচ্ছে। দেখো রাইবোজোম দুটো স্ট্রাকচার, একটা হচ্ছে বড় লার্জ, উপর একটা হচ্ছে ছোট, ঠিক আছে, দুটো একসাথে অ্যাটাচ থাকে ডি আরএনএ দ্বারা। ঠিক আছে, আরএনএ দ্বারা অ্যাটাচ থাকে এভাবে করে। তো এরাই হচ্ছে প্রোটিন সংশ্লেষ করতে পারে। আর রাইবোজোম আবিষ্কার করেছিল জর্জ প্যালাডে 1953 সালে, জর্জ প্যালাডে, অনেক পরে আবিষ্কার হচ্ছে এটা। ঠিক আছে, আর এর মধ্যে হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরি করতে সক্ষম, তার কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখানে একটা দেখতে পারে প্রোক্যারিওটিক সেলের মধ্যে 70 এস থাকে, আর ইউক্যারিওটিকের মধ্যে 80 এস, তার মানে হচ্ছে ডেভেলপ প্রাণী। তোমার আশেপাশে যত প্রাণী দেখতে পাচ্ছ সবাই হচ্ছে ডেভেলপ, তারা হচ্ছে তাদের মধ্যে যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে 80 এস। দেন হচ্ছে আমরা মাইটোকন্ড্রিয়া, ভীষণ ইম্পর্টেন্ট। এই যে আমি এতক্ষণ থেকে তোমাদের পড়াচ্ছি, মানে এনার্জি দরকার পড়ছে, এবং হচ্ছে তুমি এতক্ষণ থেকে দেখছো আমার লেকচার, তোমাদের এনার্জি দরকার পড়ছে একটা, এই যে এনার্জি সকাল থেকে উঠে প্রত্যেকটা প্রাণীর এবং উদ্ভিদের যে এনার্জি মানে যে শক্তির মানে প্রয়োজন পড়ে দেহ চালানোর জন্য, এই শক্তির উৎস কি, শক্তির উৎস হচ্ছে গ্লুকোজ। আর গ্লুকোজ ততক্ষণ এনার্জিতে কনভার্ট হবে না যতক্ষণ না পর্যন্ত এটাকে জ্বালাতে হবে। তো কি হয়, সেটা হচ্ছে কে করে, মাইটোকন্ড্রিয়া করে থাকে, গ্লুকোজকে জারিত করে তার থেকে এনার্জি বের করে নিয়ে আসে। সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি, বলা হয় না কোষের শক্তিঘর বা পাওয়ার হাউস অফ দা সেল বলা হয়, এনার্জি উৎপন্ন করে। আর এটাকে বলা হয় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওকে, গ্লুকোজকে ভেঙে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, এটা অক্সিজেনের উপস্থিতিতে হতে পারে। শ্বসনের চ্যাপ্টারে আরো একটা ডিটেলে বলবো। মাইটোকন্ড্রিয়াকে প্রথম যিনি দেখেছিলেন সেটা হচ্ছে তোমার রিচার্ড অল্টম্যান, নাম মনে রাখবে, রিচার্ড অল্টম্যান, ভীষণ ইম্পর্টেন্ট। রিচার্ড অল্টম্যান। আর 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 কি পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়ার নামটা দিয়েছে বেন্ডা। তো অল্টম্যান এন্ড বেন্ডা, দুটো নাম মনে রাখবে সায়েন্টিস্ট, অল্টম্যান অ্যান্ড বেন্ডা। আর রাইবোজোম হচ্ছে এমন একটা তোমার কি বলে, মাইটোকন্ড্রিয়া পুরো সেলের মধ্যে এমন একটা অর্গান যার মধ্যে ডিএনএ প্রস্তুত। কি বুঝলাম না ব্যাপারটা হচ্ছে, আমি একটু আগে বলে এসেছি ডিএনএ পাওয়া যায় নিউক্লিয়াসের ভেতরে। ইয়েস, নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ পাওয়া যায়। কিন্তু রাইবোজোম এমন একটা অঙ্গাণু তার মধ্যেও ডিএনএ আছে, মানে নিউক্লিয়াস ছাড়া বা নিউক্লিয়াস ব্যতীত ডিএনএ কে যদি খুঁজতে লাগে কোথায় খুঁজে পাবো, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। ওকে, চলো তারপর হচ্ছে গলগি বডি। গলগি অ্যাপারেটস আবিষ্কার করেছে ক্যামিলো গলগি, তার নাম অনুসারে ওইটার নাম হয়ে গেছে গলগি বডি। চিত্রটা হচ্ছে এরকম, অনেকটা তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতন দেখতে লাগবে। তো এটা হচ্ছে গলগি বডি। গলগি বডির তিনটে কাজ, প্রধান প্রধান কাজ হচ্ছে তিনখানা। 1 নম্বর কাজ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপন্ন যেইটা প্রোটিনটা আসে সেটাকে প্রক্রিয়াকরণ করা, এক। 2 নম্বর মনে রাখবেই হচ্ছে তোমার লাইসোজোম গঠন করা, 2 নম্বর। 3 নম্বর মনে রাখবে কোষ প্রাচীর গঠন করা, কোষ প্রাচীর আমাদের থাকে না, তার মানে আমাদের দেহে কোষ প্রাচীর তৈরি করার কোনো তাদের দায়িত্বই নেই। আমাদের দায়িত্ব হচ্ছে, প্রাণী দেহে দায়িত্ব হচ্ছে লাইসোজোম তৈরি করা, প্রাণী দেহে দায়িত্ব হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের তৈরি যে প্রোটিনটা সেটাকে প্রক্রিয়াকরণ। দুটো কাজ। 3 নম্বর কাজ হচ্ছে লিপিডকে পরিবহন করে নিয়ে যাওয়া, লিপিডকে পরিবহন করে নিয়ে যাওয়া। একটুখানি এইভাবে করে বুঝতে পারি না আমরা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই ভাগে ভাগ করা যায়। রাফ ইয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সফট এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যেটা সফট লিপিড তৈরি করে, যেটা হচ্ছে রাফ রাইবোজোম আছে তাই হচ্ছে তোমার প্রোটিন তৈরি করে। যদি এই গলগি বডি প্রোটিনকে প্রক্রিয়াকরণ করতে পারে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপন্ন হয় লিপিড, লিপিডকে প্রক্রিয়াকরণ করতে পারে না। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন তৈরি হয়, লিপিড তৈরি হয়, আর এই দুটোকেই প্রক্রিয়াকরণ বা পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া সাহায্য করে হচ্ছে তোমার গলগি বডি। তার জন্য গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ। ঠিক আছে, সেই কারণে গলগি বডিকে বলা হয় ট্রাফিক পুলিশ, এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায়, কোষের এক কোষ থেকে আরেক কোষে। ঠিক আছে, কি প্রোটিন অ্যান্ড লিপিড। ঠিক আছে, লাইসোজোম প্রস্তুত করে, লাইসোজোম প্রস্তুত করে দেহে, কোথায়, প্রাণীতে। আর উদ্ভিদ থেকে লাইসোজোম প্রস্তুত করে, সাথে সাথে তাকে এক্সট্রা একটা কাজ করতে লাগে, সেটা হচ্ছে তোমার কোষ প্রাচীর তৈরি করা। ওকে, তো এটা হচ্ছে গলগি বডির কাজ। এবার হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কে তৈরি করে দিল, লাইসোজোম তৈরি করে হচ্ছে গলগি বডি। এবার লাইসোজোম কেন তৈরি করতে লাগে, মনে করো আমাদের তো চারিপাশে তোমার মনে করো যে এগুলো রয়েছে, জীবাণুগুলো রয়েছে, ব্যাকটেরিয়া গুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো আমাদের দেহে প্রবেশ করবে। দেহে প্রবেশ করলে কিন্তু অপ্রয়োজনীয় ক্ষতিকারক। এবার যদি ওইগুলো দেহের মধ্যে থেকে যায় তাহলে আমাদের প্রচুর পরিমাণে ক্ষতি করে, মানে সেলগুলোকে ড্যামেজ করে দিতে পারে। তাই সেলকে প্রোটেক্ট করার দায়িত্ব হচ্ছে ওগুলোকে হত্যা করা। ওই যে যে সমস্ত তোমার আননোন তোমার
এলিয়েন গুলো ঢুকে গেছে দেহে, সেগুলোকে হত্যা করার কাজই হচ্ছে লাইসোজোমের। তাহলে এক কথায় বলতে পারি যে আনওয়ান্টেড যে ব্যাকটেরিয়া বা অন্যান্য যে সমস্ত ইগুলো রয়েছে সেগুলোকে হত্যা করে এই লাইসোজোম। সেই জন্য বলা হয় লাইসোজোমকে প্রতিরক্ষা ব্যবস্থায় সাহায্য করে। এই জন্য এগুলোকে কিভাবে মারে না, ওর মধ্যে রয়েছে হাইড্রোলাইটিক এনজাইম। লাইসোজোমের মধ্যে রয়েছে হাইড্রোলাইটিক এনজাইম, আর এই হাইড্রোলাইটিক এনজাইমের মাধ্যমেই ওর মধ্যে একটা পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, যে যখনই কি করবে এই র্যাগনিক পদার্থ চলে আসবে, এই র্যাগনিক পদার্থগুলোকে শেষ করে দেবে। এবং র্যাগনিক পদার্থ যে সমস্ত রয়েছে আনওয়ান্টেড জিনিসগুলো সেগুলোকে খতম করবে করবে, সাথে নিজেও খতম হয়ে যাবে। ওই জন্য বলা হয় এটাকে, বলা হয় হচ্ছে তোমার সুসাইডিয়াল ব্যাগ বা আত্মঘাতী থলি। কাকে না, লাইসোজোমকে। আবিষ্কার করেছিলেন ডি ডুভে বা ডি ডুভ 1955 সালে। লাইসোজোম একটা স্ট্রাকচার। দেন তারপরে সেন্ট্রোজোম প্রাণী কোষে অবস্থিত, উদ্ভিদে থাকে না, ঠিক আছে। এটি হচ্ছে বহিরী আবিষ্কার করছে, বহিরী ইম্পর্টেন্ট ওয়ান লাইনার, ঠিক আছে। বহিরী আবিষ্কার করেছে, আর এটা হচ্ছে তোমার সেল ডিভিশনের সময় কাজে আসে উদ্ভিদে, প্রাণীদের। এবার হচ্ছে প্লাস্টিড। যেমন সেন্ট্রোজোম প্রাণী দেহে উপস্থিত থাকে, উদ্ভিদে থাকে না। একই রকম প্লাস্টিড উদ্ভিদ দেহে থাকে, প্রাণী দেহে থাকে না। তার কারণ প্লাস্টিক তিন প্রকার, দেখো প্লাস্টিক তিন প্রকার। একটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এই যে ক্লোরোপ্লাস্টের ছবি। ক্লোরোপ্লাস্ট কি করে? ক্লোরোপ্লাস্ট যে পাতায় থাকে সালোক সংশ্লেষে সাহায্য করে, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রোমো, ক্রোমো মানে কালার, ক্রোমো মানে কালার মনে রাখবে, ক্রোম মানে কালার মনে রাখবে। সেই জন্য হচ্ছে ফুল ফল যে সমস্ত কালার, যে অংশগুলো রয়েছে উদ্ভিদের মধ্যে, কালারিং কালারিং যে জায়গাগুলো, ফুল টুল ইত্যাদি গুলো, সেই ফুলের কালার দেয় হচ্ছে এই প্লাস্টিড। প্লাস্টিডের কোন অংশটা? ক্রোমোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিক পাতায়, ক্রোমোপ্লাস্টিক কালার অংশে। এবং মূলের যে সাদা পোর্শন, সাদা অংশ, কোনো কালারলেস মানে কালার নেই, কালারলেস যে এরিয়া, সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। সেটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তো প্লাস্টিক তিন প্রকার, লিউকোপ্লাস্টিক বা প্লাস্ট, ক্রোমোপ্লাস্টিক বা ক্রোমোপ্লাস্ট, আর হচ্ছে তোমার ক্রোমো। আর এটা আবিষ্কার হচ্ছে আর্নেস্ট হেকেল। আর্নেস্ট হেকেল আবিষ্কার করেছে। চলো, উদ্ভিদ কোষে অবস্থিত, উপস্থিত, আমাদের দেহে থাকে না। এবার হচ্ছে ভ্যাকিউল সম্পর্কে একটা ছোট্ট একটা কথা জেনে রাখো। এটা হচ্ছে তোমার, যে দেখো সাদা রঙের যে অঞ্চলটা বিশাল বড়, এটা হচ্ছে সেল। এই যে সেল, এই সেলের ভিতরে যে সাদা রঙের যে সাদা অংশগুলো দেখতে পাচ্ছ, এটা গহ্বর টাইপের, মানে বড় বড় তোমার গহ্বর টাইপের, চেম্বার বলতে পারো। এটাকে তোমার ভ্যাকিউল বলা হয়। এই ভ্যাকিউল উদ্ভিদ এবং প্রাণী দুজনের মধ্যেই থাকে। কিন্তু উদ্ভিদের যে ভ্যাকিউল গুলো বড় হয়, প্রাণীদের গুলো ছোট হয়। কি কাজ করে? এরা হচ্ছে স্টোরেজ হিসাবে কাজ করে, যে আপাতকালীনের জন্য যে সমস্ত এইগুলো সেগুলোকে নিজের মধ্যে স্টোর করে রেখে দেয়। তো স্টোরেজ হাউস বা স্টোর হাউস বলতে পারো ভ্যাকিউলসকে। উদ্ভিদের বেশি থাকে। আর এটা হচ্ছে একটা তোমার উদ্ভিদ ই, ঠিক আছে। উদ্ভিদ সেল, এই ছবিটা ভালো করে দেখো, এটা হচ্ছে উদ্ভিদ সেল। কি রয়েছে দেখো, চারিদিকে একটা বেড়া দেখতে পাচ্ছি আমরা, মানে আবরণ দেখতে পাচ্ছি, সেল ওয়াল। সেল বলে পরে আরেকটা আবরণ দেখতে পারবো, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের পরে আমরা থকথকে জেলির মতন অংশ দেখতে পারবো চারিদিকে ছড়িয়ে রয়েছে, সেটাকে আমরা সাইটোপ্লাজম বলতে পারবো। সাইটোপ্লাজমের মধ্যে মাঝখানে একটা গোল মতন বড় অঞ্চল রয়েছে, সেটাকে আমরা নিউক্লিয়াস বলতে পারবো। নিউক্লিয়াস একটা বেড়া দ্বারা ঘেরা থাকে, আবরণ দ্বারা ঘেরা থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের আবরণ, তাই হচ্ছে নিউক্লিয় পর্দা। নিউক্লিয় পর্দার ভেতরে আবার তোমার জেলি লাইক স্ট্রাকচার দেখতে পারবো, সেটাকে বলা হয় হচ্ছে কি তোমার নিউক্লিয় প্লাজম। নিউক্লিয় প্লাজমের ভিতরে তোমার একটা মাঝখানে একটা গোল মতন অংশ রয়েছে, সেটা হচ্ছে তোমার নিউক্লিয় লাস, ঠিক আছে। আর তার থেকে বেরিয়ে এসেছে যে সূক্ষ্ম তারের মতন দীর্ঘ দীর্ঘ তোমার তন্তুর মতন অঞ্চলগুলো হচ্ছে ক্রোমাটিন, ঠিক আছে। নিউক্লিয়াস গেল। আর নিউক্লিয়াসের কেন পর্দা হয়? তার কারণ সাইটোপ্লাজমের সাথে মিশে যাবে না নিউক্লিয় প্লাজম গুলো। এই যে নিউক্লিয় প্লাজম ভিতরে যে তরলটা রয়েছে নিউক্লিয়াসের ভিতরে, এবং হচ্ছে সাইটোপ্লাজম, এটা একটা তরল, তো দুটো তরল তো মিশে যাবে, দুটোকে আলাদা করতে হবে একটা আবরণ দ্বারা। তাই নিউক্লিয়াসের কি হয়, আবরণ দরকার পড়ে। আর প্রত্যেকটা এরই হচ্ছে তোমার একটা ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম দ্বিতন দিয়ে আবরণ দেখা যায়, কারণ দ্বি তার তি। আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এই যে ক্লোরোপ্লাস্ট মানে একটা উদ্ভিদ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যতটা পেরেছি আমি ডিটেল দেওয়ার চেষ্টা করেছি উইথ ডায়াগ্রাম। যদি ভালো লাগে ভিডিও, তাহলে একটা লাইক করে দিও। আর এই ধরনের ভিডিও আর এই লেকচারটি কন্টিনিউ করবার জন্য আমার সাথে যুক্ত হবে। চ্যানেলের প্রথম হলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। নমস্কার, দেখা হচ্ছে নেক্সট কোন একটা খুব ভালো একটা ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।